দেখেন, বক্তা কিন্তু আমি না, আমি আপনাদের ভাই, এলাকার ছেলে, দেবরাজপুরের ছেলে। সুতরাং বক্তা যারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন, আমি শুধু আপনাদের কাছ থেকে একটা দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। যাক, এখানে আজকে উপস্থিত আছেন, আজকে এই সবার সভাপতি সহ আমাদের কমরেডরা যারা আছেন, আইএসএফ এর লড়াকু সৈনিক যারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাবো। এবং আজকে আপনারা যারা এত রাতের পরেও, সেই বিকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে 9:30 বাজে, এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের এই সভা শোনার জন্য উপস্থিত হয়ে আছেন, আপনাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম একটা কথা ক্লিয়ার করি, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বারবার একটা জিনিস বলে যে আইএসএফ শুধুমাত্র মুসলিম পার্টি, একটা সম্প্রদায় নিয়ে রাজনীতি করে। তাদের উদ্দেশ্যে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের রাজ্যের সহসভাপতি, তার নাম তাপস ব্যানার্জি, আমাদের রাজ্যের সম্পাদক, তার নাম বিশ্বজিৎ মাইতি, আমাদের জেলা সম্পাদক, তার নাম তাপস ব্যানার্জি, এবং আমাদের পাশে বসে আছেন অশোক দা। আমরা কিন্তু সবাইকে নিয়েই রাজনীতিটা করি। এই হাত 11 সালের আগে শক্ত ছিল, এই অশোক দার হাত আর মুসা কারিমুল্লার হাত 11 সালের আগে শক্ত ছিল। 11 সালের পরে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে মাথায় হিজাব দিয়ে, মাথায় উন্না দিয়ে ইফতার মজলিসে যাওয়া শুরু করলো এবং মসজিদে যাওয়া শুরু করলো, তখন অশোক ঘোষ আর মুসা কারিমুল্লাহ ভাগ হওয়া শুরু হলো। তার আগে কিন্তু ভাগ ছিল না, তার আগে এক থালায় আমরা খাওয়া দাওয়া করতাম। এই এক থালায় খাওয়া দাওয়া করতে গেলে, এই হাতকে শক্ত করতে গেলে বামফ্রন্ট জোটের হাতকে শক্ত করতে হবে। যদি এই বামফ্রন্ট জোটের হাত শক্ত হয়, আগামী দিনে 26 সালের পরে পশ্চিমবাংলায় আবার এই সম্প্রীতির হাত শক্ত হবে। পশ্চিমবাংলায় আবার এই সম্প্রীতির হাত শক্ত হবে। যদি এই সম্প্রীতির হাত শক্ত না হয়, পশ্চিমবাংলা সহ এই দেশে বিজেপি সরকার যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, বিজেপি সরকার যেভাবে শুধু একটা ধর্মকে আঘাত করার জন্য, একটা ধর্মকে সবসময় পিছিয়ে রাখার জন্য যেভাবে পরিকল্পনা করছে, আর পশ্চিমবাংলার তৃণমূল সরকার তার সহযোগিতা করছে। আমরা জোর গলায় বলছি যে আমরা বিজেপি বিরোধী। একটা কথা বলি, নওশাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান, তিনি বলেছেন আমি 34টা জায়গায় সিট দিয়েছি, আমি 34টা জায়গায় প্রার্থী দিয়েছি, আমি 34 জায়গায় দায়িত্ব নিচ্ছি। 34 জায়গার মধ্যে যদি এক জায়গায়ও বিজেপি যেতে, তার দায়ভার আমার। মমতা বন্দ্যোপাধ্যায় 294 জায়গায় প্রার্থী দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিক যে এক জায়গায়ও বিজেপি জিতবে না, তাহলে তো আপনি পশ্চিমবাংলায় বিজেপি থাকবে না। আপনারা একটা জিনিস বুঝবেন, 11 সালের আগে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি ছিল না। 11 সালের পরে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলো, তখনই কিন্তু পশ্চিমবাংলায় হু হু করে বিজেপি বাড়লো। পশ্চিমবাংলায় আজকের দিনে দাঁড়িয়ে 77টা এমএলএ আছে বিজেপির। আজকে আপনারা দেখেছেন যে কোন বিজেপির বিধায়কের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন? কোন বিজেপির বিধায়কের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড করে সমাবেশ করতে যাচ্ছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। কোন বিজেপির বিধায়কের বিরুদ্ধে এত বড় মানে রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন, একটা বিধায়কের নাম বলতে পারবেন? কিন্তু সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি 293টা বিধায়কের বিরুদ্ধে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী। সেই জন্য যেভাবে হোক নওশাদ ভাইকে হারাতে হবে। ভাঙড়ের মতন জায়গায়, যেখানে একজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, সে নটোরিয়াস ক্রিমিনাল, হিউম্যান রাইটস বলছে সে কুখ্যাত দুষ্কৃতী, তাকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়েছে। এবং প্রতিনিয়ত একবার ভাইপো যায় তা একবার পিসি যায়, যেভাবে হোক নওশাদ ভাইকে হারাতে হবে। তাহলে একটা কথা চিন্তা করুন, নওশাদ ভাই কিন্তু ঠিক জায়গায় লড়াইটা করছে। সেই জন্য কিন্তু নওশাদ সিদ্দিকীকে নিয়ে এরা ভাবছে, নওশাদ সিদ্দিকী সম্পর্কে এরা ভয় করছে যে নওশাদকে না হারালে আগামী দিনে ওই যে কুর্সিতে বসে আছে, ওই কুর্সিতে বসতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলি,
তৃণমূল কংগ্রেস যদি বিজেপি বিরোধী রাজনৈতিক দল হতো তাহলে ওরা নওশাদের ছেড়ে ওরা ৭৭টা বিজেপির যে বিধায়ক আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করত, তাদের বিরুদ্ধে রাজনৈতিক সমাবেশ করত। কিন্তু তারা করছে না। তারা করছে না সংযুক্ত মোর্চাকে আটকাতে পারলে, জোটকে আটকাতে পারলে, আইএসএফকে আটকাতে পারলে তাহলে আগামী দিনে যেটা আরএসএস এর এজেন্ডা আছে পশ্চিমবাংলা বিজেপির হাতে তুলে দেওয়ার, সেই এজেন্ডা কিন্তু ফুলফিল করতে পারবে। এটা গেল রাজনৈতিক সাইড। এবার আপনি আসেন, আমি আসি, আপনারা আসেন। মূল বিষয় হলো এই, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে রাজনৈতিক যে চেয়ারটায় বসে আছেন, তিনি যে মুখ্যমন্ত্রী হয়ে আছেন তার 90% সংখ্যালঘু সম্প্রদায় ভোট নিয়ে বসে আছেন। আচ্ছা, আপনারা জানেন 2006 সালে 7 সালে যখন নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলের নেত্রী ছিলেন। তিনি সেই সময় ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা করে দেব মুসলিম সম্প্রদায়ের জন্য। আপনারা একটাবার হাত তুলে বলতে পারবেন যে একটা মাদ্রাসা পশ্চিমবাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ওই অতিক্রম করলো, একটা মাদ্রাসা নতুন করে ঘোষণা করেছে? একটাও মাদ্রাসা ঘোষণা করেনি। আচ্ছা, আমি ছেড়ে দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য বলেছিল, ক্ষমতায় আসার পরে সব রাজনৈতিক লিডাররা ভুলে যায়। আমি ছেড়ে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছে। আচ্ছা, রিসেন্ট খবর, এই ইলেকশন ঘোষণা হবার পরে খবর জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গীতা শেষ হবে, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু ওনার উন্নয়ন শেষ হবে না। প্রথমত বলি, গীতা একটা ধর্মের ধর্মগ্রন্থ, বাইবেল একটা ধর্মের ধর্মগ্রন্থ, কোরআন একটা ধর্মের ধর্মগ্রন্থ। আমরা কোরআন শরীফকে মানি, কারণ আমরা যে সম্প্রদায় থেকে বিলং করি তার ধর্মগ্রন্থ কোরআন শরীফ। আমরা কোরআন শরীফকে যতটা শ্রদ্ধা করি, যতটা সম্মান করি, আমরা গীতাকেও ততটা সম্মান করি। কারণ গীতাকে আমরা না মানলেও একজন ধর্মগ্রন্থ, একটা রাজনৈতিক একটা ধর্মের মানুষরা তাকে কিন্তু ধর্মগ্রন্থ করে মানে। আমার অধিকার নেই গীতাকে অপমান করে কথা বলার, আমার অধিকার নেই বাইবেলকে অপমান করে কথা বলার, ঠিক আপনারও অধিকার নেই কোনোদিন কোরআনকে নিয়ে অপমান করে কথা বলার। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা ধর্মীয় মানুষকে ভাবাবেগে আঘাত করছেন। আপনি হিন্দু ভাইদেরকে গীতা খতম হবে, গীতা শেষ হবে বলছেন, হিন্দু ভাইরা কিন্তু এটা মেনে নিচ্ছে না। ঠিক ততরূপ মুসলিমরা কোনোদিন মানবে না, তার প্রমাণ আপনি 29 তারিখে ব্যালট বক্সে দেখতে পাবেন, 4 তারিখে আপনার তার প্রমাণ হাড়ে হাড়ে টের পাবেন যে মুসলমানদেরকে আপনি যেটা বলেছেন যে কোরআন শেষ হবে, আপনার উন্নয়ন শেষ হবে না, তার জবাব প্রত্যেকটা মুসলিম সম্প্রদায় ভাইয়েরা দেবে। হয়তো ক্ষমতার জোরে আপনার পতাকার নিচে দাঁড়িয়ে আছে, আপনার মিছিলে বাইকে তেল দিচ্ছেন বলে যাচ্ছে, দিনের শেষে আমার বিশ্বাস সেই মুসলিম ভাইটা, সেই মুসলিম মাটা, সে কোরআনের অপমান করে তৃণমূল কংগ্রেসের ভোট দেবে না। সে কোরআনকে ভালোবেসে, অন্তত কোরআনকে জিগিয়ে রাখতে, কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখতে সে অন্তত ভোটটা তৃণমূল বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, যেখানে যে দল ক্ষমতায় আছে তার ভোটটা দেবে, এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা জিনিস বললেন, শুনেছেন তো? গতকালকে আরবে আমাদের যে হজের দেশ, নবীর দেশ আরব, সৌদি আরব নাকি পশ্চিমবাংলায় ভোট হয় যখন নাকি, তখন নাকি সেই থেকে নাকি সৌদি আরব হজের ডেট করে। আচ্ছা বাপ, বলেন তো যে হজের ডেট নির্দিষ্ট একটা ডেট হয় না প্রতি বছর পরিবর্তন হয়? 1400 বছর আগে যখন হজ শুরু হয়েছিল তার আগে থেকে হজ হয়, নির্দিষ্ট ডেট। হযরত আদম আলাইহিস সালামের পর থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যখন কাবাঘর তৈরি হয় তখন থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট ডেটে হজ হয়। আর মমতা ব্যানার্জি বলছে, গতকালকে বলেছে, হাজিদেরকে বলছে পশ্চিমবাংলা থেকে মাত্র 9,000 হাজি হজে যাচ্ছে, তাদেরকে বলছে আপনারা হজে যাওয়ার আগে ভোটটা দিয়ে যাবেন। তাহলে চিন্তা করেন কতটা পাগল হয়েছে যে হজে যারা যাচ্ছে তাদেরকে বলছে হজে যাওয়ার আগে ভোটটা দিয়ে যাবেন। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা বলি, আপনার কাছে হজ আগে না ভোট আগে? হজ আগে না ভোট আগে? আচ্ছা, 29 তারিখে ভোট, পশ্চিমবাংলা থেকে অলরেডি 2টো ফ্লাইট চলে গিয়েছে। ধরুন আজকে একটা ফ্লাইট আছে, যেসব হজে যাবে যেসব ভাইরা, যেসব বাপেরা, তারা কি এই ফ্লাইট ক্যান্সেল করে ভোটের পরে 29 তারিখে হজে যাবে? না আগে হজের ফ্লাইট আগে যাবে, ভোট এসে সামনে বছর ভোট দেবে? কোনটা হবে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো চক্রান্ত করে কিন্তু দিনের পর দিন এই সম্প্রদায়কে
সম্প্রদায়কে আঘাত করছে। আর একটা কথা কি বললেন, যে মসজিদে 1 সপ্তাহ আগে বললেন যে মসজিদে ইমাম সাহেবরা উস্কানিমূলক বক্তব্য দেয়, সেই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে পশ্চিমবাংলায় দাঙ্গা হয়। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনি যে রাজনৈতিক দল করেন, আমার দেখার দরকার নেই। তৃণমূল কংগ্রেসদেরকেও বলছি, আপনার যে মসজিদে নামাজ পড়েন, যে মসজিদের ইমাম, আমিও সেই মসজিদে নামাজ পড়ি, সেই মসজিদের একই ইমাম। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার মসজিদের ইমাম কি কোনোদিন উস্কানি দিয়ে দাঙ্গা করেছে? আপনারা একটু বলবেন না, হাত তুলে বলবেন না যে কোন ইমাম সাহেব কোনোদিন মসজিদে উস্কানি দিয়ে দাঙ্গা করেছে? আরে ইসলামের নাম হলো শান্তি, ইসলাম ধর্মের অর্থ হলো শান্তির ধর্ম। ওই মেম্বার থেকে আল্লাহর নবী ভাষণ দিতেন, ওই মেম্বার থেকে পুরো বিশ্বে আল্লাহর নবী ভাষণ দিয়েছে, শান্তির বার্তা ছড়িয়েছে। সেই মেম্বারকে আপনি অপমান করছেন। সেই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা হয় সেই গ্রামের গার্জেন, তাদেরকে আপনি অপমান করছেন। কোন ইমাম সাহেব, আমরা জোর গলায় বলছি, কোন মসজিদে আপনি দেখাতে পারবেন না পুরো বিশ্বের মধ্যে কোন মসজিদে কোন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোন ধর্মকে আঘাত করেছে, মসজিদে মেম্বারে দাঁড়িয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আহ্বান জানিয়েছে। কোন ইমাম সাহেব ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঙ্গার কথা বলেছে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা শান্তির কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলে। এটা হলো আমাদের ধর্ম, এটা হলো আমাদের ইসলাম। কিন্তু ভাই, আপনি তৃণমূল কংগ্রেস করছেন, দিনের শেষে আপনি নওশাদ সিদ্দিকীকে গালাগালি দিচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি দেন। আপনাকে কিন্তু হিসাব দিতে হবে, আজ না হোক কাল। ইহকালের পরে কিন্তু পরকাল বলে একটা জগৎ আছে, সেখানে হিসাবটা কি দেবেন? সেখানে হিসাব দিতে পারবেন যে তুই যে রাজনৈতিক দলের নেতৃত্ব দিতিস, তুই যে রাজনৈতিক দলটা করতিস, যার জন্য তোর ভাইয়ের উপরে আঘাত করেছিস, যার জন্য তোর ভাইকে জেল কাটিয়েছিস মিথ্যা মামলা দিয়ে, তোর দলের নেত্রী বলেছে কোরআন খতম হবে, তোর দলের নেত্রী বলেছে মসজিদ থেকে দাঙ্গা বাঁধানো হয়, তোর দলের নেত্রী বলেছে হজ করতে হবে না, আগে ভোট দেন। এর জবাব ভাই আপনি দিতে পারবেন? এর জবাব কিন্তু দিতে পারবেন না। সেই দিন কিন্তু হিসাব আপনারও হবে, আমারও হবে। অন্তত আপনাদেরকে বলবো যে অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। একটাবার ভাবুন, রাত্রের বেলা বাড়িতে গিয়ে বালিশে মাথা দেওয়ার আগে ভাবুন যে আপনি কি করছেন, আপনি কার জন্য করছেন। আপনি যার জন্য গালাগালি দিচ্ছেন নওশাদ সিদ্দিকীকে, আপনার যদি জিজ্ঞেস করা হয় ভাই নওশাদ সিদ্দিকীকে আপনার কি ক্ষতি করেছে, আমরা জোর গলায় বলছি, নওশাদ সিদ্দিকী ছিল বলে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায় টিকে আছে। নওশাদ সিদ্দিকী ছিল বলে এখনো পর্যন্ত ওয়াকফ টিকে আছে। নওশাদ সিদ্দিকী ছিল বলে এখনো পর্যন্ত মসজিদ টিকে আছে। নওশাদ সিদ্দিকী আন্দোলন করছিল বলে এখনো পর্যন্ত মাদ্রাসাগুলো টিকে আছে। কারণ বিজেপি সরকার, দাঙ্গাবাজ সরকার ওয়াকফ আইন তৈরি করলো, যে আইনে আপনার ওয়াকফ সম্পত্তিটা কি আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ঈদগাহ, এই সম্পত্তিগুলো ওয়াকফ করা হয়, আল্লাহর রাস্তায় দান করা হয়। দান করলে এখানে ধর্মীয় আমাদের যে ধর্মস্থান সেগুলো তৈরি করা হয়, সেখানে উপাসনা করা হয়। কিন্তু বিজেপি সরকার সেটাকে সরকারকে হস্তান্তর করার কথা বললো, নতুন আইন করলো। নতুন আইন করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললো ওয়াকফ আইন আমরা মানবো না। কিন্তু যখনই আন্দোলন করলো নওশাদ সিদ্দিকী, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নওশাদ ভাইকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে 42 দিনের পরে আবার 3 দিন কিন্তু জেল খাটালো। আচ্ছা, আপনি বলেন, যে মসজিদে নামাজ পড়েন সেখানে তো তৃণমূল কংগ্রেসের বন্ধুরাও নামাজ পড়ে, যে মসজিদে নামাজ পড়েন সেখানে কিন্তু সিপিএম এর বন্ধুরাও নামাজ পড়ে, যে মসজিদে নামাজ পড়েন সেখানে কিন্তু আইএসএফ এর, কংগ্রেসের ভাইয়েরা সবাই নামাজ পড়ে। মসজিদ কিন্তু সবার। আন্দোলন কিন্তু কেউ করেনি, আন্দোলন কিন্তু নওশাদ সিদ্দিকী একাই করেছিল, জেলটা কিন্তু নওশাদ সিদ্দিকী একাই খেটেছে। সুতরাং আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে যে কেসটা হয়েছে আব্বাস সিদ্দিকীর টাকায় নওশাদ সিদ্দিকী কেস করেছেন, মসজিদটা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কেস হবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন মেনে নিল, সেই ওয়াকফ আইন মেনে নিল, নিয়ে কি বলল যে আপনারা ওয়াকফ নিয়ে আন্দোলন পশ্চিমবাংলায় করবেন না, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন।
তাই তো বললো তো। এবার কি বললো যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা ভাই বলুন, আমি আমার মসজিদ নিয়ে আন্দোলন করব, আমি কবরস্থান নিয়ে আন্দোলন করব, আমার মাদ্রাসা নিয়ে আন্দোলন করব, আমার ঈদগাহ নিয়ে আন্দোলন করব, মমতা ব্যানার্জির কৈফিয়ত দিতে হবে? এই মমতা ব্যানার্জি কৈফিয়ত দিতে হবে? এই আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আসলে বলতে পারবেন না যে ভোটটা এবার দিল্লি গিয়ে নেন? আমরা যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয় তাহলে আপনি ভোটটাও দিল্লি গিয়ে চান? কারণ এখানে আমার মসজিদ, এখানে আমার মাদ্রাসা, এখানে আমি মৃত্যুর পরে এই কবরস্থানে আমি শায়িত হব। আন্দোলন আমি এখানে দাঁড়িয়ে করব। আন্দোলন আপনার কৈফিয়ত মতো দিল্লি গিয়ে করব না। আন্দোলন পশ্চিমবাংলার মাটিতে আমি জন্ম নিয়েছি, পশ্চিমবাংলার মাটিতে আমি বড় হয়েছি। আন্দোলন আমরা এখানেই করব। যদি আপনার ক্ষমতা থাকে আপনি আমাদেরকে রুখে তাকাবেন, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। ভাই আপনাদেরকে বলছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি বেশি দূরে বাড়ি না, এখান থেকে ঘোড়াদাসের পরে প্রথম গ্রামটা হলো দেবরাজপুর। দেবরাজপুরে মাঝের পাড়ায় আমার বাড়ি। আর শাসক দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তার বাড়ি উত্তরপ্রদেশে, নন বেঙ্গলি। তিনি বাংলাটা এখানে মুখস্থ করে এসে আমাদের কাছে বাংলায় কথা বলার চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, বসিরহাট উত্তর বিধানসভার মানুষের কষ্ট, বসিরহাট উত্তর বিধানসভার দুঃখ দুর্দশা একজন উত্তরপ্রদেশ থেকে এসে সে বুঝতে পারবে? আচ্ছা আমি ওটা ছেড়ে দিলাম। আচ্ছা আপনি হিসাব করেন, আমরা যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় কে? মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আচ্ছা আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি, ওনারা যদি উত্তরপ্রদেশকে ভোটে দাঁড়ায়, ওনারা যদি উত্তরপ্রদেশকে বিধানসভা ইলেকশন করে, এই উত্তরপ্রদেশের মানুষ ওদেরকে ভোট দেবে? ভোট দেবে? কারণ ওরা বাঙালিকে